এম এ আজিজ, একটা বিষয় যে ফয়েজ আহমেদ যেটা বলছিলেন যে বাংলাদেশে একটি ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগের পক্ষ থেকে পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, ঠিক অনুরূপ কথা কিন্তু সোহেল তাজ আজকে স্ট্যাটাসে বলেছে যে ওখানে টার্গেট ছিল এরকম যে এনসিপির জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা, এবং সারা বাংলাদেশে এটাকে তারা ইস্যু করে পুরো বাংলাদেশে প্রত্যেকটি জেলায় তারা এরকম একটা করে ঘটনা ঘটাবে। তো এই জায়গায় কি আমি একটা প্রশ্ন করি, বেশি কিছু না, যে এমন কোনো ঘটনা যে ঘটেছে যে আওয়ামী লীগের এত প্রস্তুতি নিয়ে আসতে হলো? না, বিষয়টা হচ্ছে যে এনসিপি গেছে, একটা জনশ্রুতি আছে, সবার ধারণা এখানে সরকারের ব্যাকিংও থাকবে, এবং আগেও আর্মি কিন্তু ওখানে ডিপ্লয় করা আছে, এবং আগে সরকার কি অন্য দলগুলোকে ব্যাকিং দিচ্ছে না? না, কারো দিচ্ছে না তা বলছি না, আমি বলছি যে একটা সরকারি সহযোগিতা হয়তো তাদের আছে। তো এখন সেই কারণে যেটা বলা হচ্ছে যে এনসিপি, হ্যাঁ ওখানে আওয়ামী লীগ কর্মীরা ওরা তো মারমুখী হয়েছিল, এই জন্যই বলছি যে সরকারের নিরাপত্তা দেওয়া উচিত ছিল ওখানে, কারণ তাদেরকে চান্স পাইলে তো মেরে দিত। মঞ্চে উঠে গেছে, পুলিশের গাড়ি ফিটায়, আর্মির গাড়ি ফিটায়, সবই তো ইউএনের গাড়ি ফিটায়, ভেঙে দিছে, আগুন দিছে, তারা তো সবই করতো। আর যে 4 জন মারা গেছে তাদের পরিচয় পাওয়া গেছে, তারা কিন্তু নিহায়ত এটার কর্মচারী, এটার অমক তমক সাধারণ লোক মারা গেছে, একদম সাধারণ লোক। হ্যাঁ, তো এও হতে পারে যে তারা হয়তো এই যে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি বা তাদের লাঠির আঘাতে এগুলো মারা যেতে পারে। তো আমার কথা হচ্ছে যে তারপরেও আমি বলবো যে অন্তত পক্ষে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই। যে 4 জন মারা গেছে ওই ধরনের সিচুয়েশনে আইনশৃঙ্খলা বাহিনী এটা মারা যেতেই পারে, পরিষ্কার। এটা শুনতে আপনার কাছে নির্দয় মনে হতে পারে, তা আপনি কি ছেড়ে দিবে আইনশৃঙ্খলা? না, এখানে আমি যোগ করি ভাই, এখানে র‍্যাব ছিল, আমি বলি এটা কিন্তু র‍্যাব ছিল, পুলিশ ছিল। না না না, আমি আপনাকে একটা কথা বলি, মানে একটা বিষয় বলি, আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ছিল, র‍্যাব ছিল, সেনাবাহিনী ছিল, এপিবিএন ছিল। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কি মানে সক্ষমতা এবং দক্ষতা এই পর্যায়ে চলে গেছে যে শুধুমাত্র একটা সমাবেশকে নিশ্চয় সিকিউরিটি দিতে গিয়ে তাদের এই অবস্থায় যেতে হবে? আবার পুরন কথা বলতে হয়, এখনো আর্মি ছাড়া আমার ধারণা সব আইনশৃঙ্খলা বাহিনীর সবাই এখনো ট্রমার থেকে বেরোতে পারে নাই। আপনি খেয়াল করে দেখেন, পুলিশ কিন্তু আগে ওখানে কিছু করে নাই, পুলিশ পারে নাই রক্ষা করতে। আর্মি যখন নেমে গেছে তখন কিন্তু অ্যাকশন শুরু হয়েছে, পুলিশ কিন্তু অ্যাকশনে যেতে পারে নাই, যায় নাই। হ্যাঁ, কারণ তাদেরকে আবার ফট করে কয়ে দেবেন, এখনই করতেছে ফেসিবাদের দোষররা তো পারে নাই। ফেসিবাদের দোষর তকমা দিলেই তো সে ওএসডি অথবা তার চাকরি নেই। তো পুলিশ তো ট্রমার থেকে বেরোতে পারে নাই এখনো। আইন শৃঙ্খলা বাহিনীকে যতক্ষণ পর্যন্ত ট্রমার থেকে বের করতে না পারবেন, এই ধরনের দুর্ঘটনা হয়তো ঘটতেই থাকবে, আরও ভবিষ্যতে ঘটতেও থাকবে। এটা মেন্টালি প্রস্তুত থাকতে হবে। তা আমার বক্তব্য হচ্ছে যে একটি লোক, গোপালগঞ্জ হোক, দেশের অংশ, তো সেখানে যে কেউ সমাবেশ করতে পারে। সেখানে আগে কিন্তু আপনি দেখেন কিছুদিন আগে বিএনপির একটা সমাবেশ করতে গেছে, সেখানে মেরে ফেলছে এরা। এটা তো একটা রীতিমতো মিসক্রিয়েন্ট হয়ে গেছে, গোপালগঞ্জবাসী ক্রেজি হয়ে গেছে। গোপালগঞ্জে যেমন এই যে এখন ধরেন ইয়ে করে আসছে, ধরেন ওখানে এনসিপি সমাবেশ করে আসছে, হ্যাঁ, এখানে নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসটা দেখছেন, আবার যাব প্রত্যেক ঘরে ঘরে পতাকা তুলব, এইসব ওয়ার্নিং দেওয়ার তো দরকার নেই। আপনি আবার যাবেন, সমস্যা কি? এই যে উস্কায় দেওয়া, উস্কায় দিলে আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের মাটি এমন মাটি, আপনি দেখেন 1/11-এর সময় এবং আওয়ামী লীগের 15 বছরে, এই 17 বছরে কি নির্মম নির্যাতন বিএনপির উপরে ঘটছে বলেন তো দেখি। একটা বিএনপির লোক আওয়ামী লীগে নিতে পারছে? নিষ্ক্রিয় পাবেন 2-1টা, কিন্তু কেউ পার্টি বদলায় নাই, কেউ পার্টি কিন্তু চেঞ্জ করে নাই। আওয়ামী লীগের আমার কাছে মনে হয়েছে কিছু লোক পালায় গেছে, কিন্তু তারা কেউ পার্টি বদলায় নাই, তারা আছে। তো এখন গোপালগঞ্জ, আমি এই জন্যই বলবো, গোপালগঞ্জে একটা বিশেষ দৃষ্টি নিয়েই ওখানে যাওয়া উচিত ছিল, যে আমার মিটিংটা যাতে ডিস্টার্ব না হয়। আগে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পুরা গোপালগঞ্জ ঘেরাও করে ওখানে মিটিং যাওয়া উচিত ছিল আমার বক্তব্য বলে এখানে। আর সরকার এটা কিন্তু আলাদাভাবে দেখা উচিত ছিল। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলল যে আমার কাছে তথ্য এতটা ঘটবে তা ছিল না। এটা কোনো কথা হলো? এটা কোনো তথ্য পুরো আসবে না? আপনি বলেন, যদি তথ্য বেশি আসতো তাহলে বেশি করতো, তথ্য কমাইছে, আগে মার খাওয়ায়া তারপরে এখন তথ্য আগুন লাগায়া তারপরে তথ্য কমাইছে। এটা উত্তরকে একটু ফয়েজ ভাই কাছে নেব। ফয়েজ ভাই, একেবারে ভাই বলছেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একেবারে, আমি একটু বলি যে
আজকে বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমাদের কাছে তথ্য ছিল কিন্তু এত পরিমাণে হবে তথ্য ছিল না, এই ধরনের ব্যর্থতা মানে সরকার জায়গা থেকে। আবার অন্যদিকে কিন্তু আবার আসিফ মাহমুদ বলছেন যে উনি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী খুবই ভালো ভূমিকা পালন করেছে। তারপর কোনটাকে নেব? দুইটাই, আপনাকে দুইটাই নিতে হবে। এরকম প্রথম কথা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, আমাদের কাছে তথ্য ছিল কিন্তু এত ব্যাপকতার তথ্য ছিল না। এই অনেস্টি অ্যাডমিট করাকে যদি আপনি অপরাধ মনে করেন তাহলে অপরাধ। আমরা তো রাষ্ট্রের সকল ব্যর্থতা গোপন করে বা মিথ্যা দিয়ে ঢেকে দিতে দেখে দেখে অভ্যস্ত, এজন্য সত্য কথাকে দুর্বলতা মনে হয়। উনি অনেস্টলি স্টেটমেন্ট করেছেন যে তথ্য ছিল কিছু ঘটতে পারে কিন্তু এটা এত ব্যাপক মাত্রা ধারণ করবে সেটা খবর আমাদের কাছে ছিল না, উনি অ্যাডমিট করেছেন। এবার আসুন জনাব আসিফ মাহমুদ যেটা বলেছেন, তাহলে কি আপনার ব্যাপকতার যেই প্রস্তুতি নেই, এত ব্যাপক হতে পারে সেই, অতএব যতটুকু তথ্য তার ভিত্তিতে তো প্রস্তুতি, এত ব্যাপকের প্রস্তুতি ছিল না। এই প্রস্তুতি থাকা সত্ত্বেও ল এনফোর্সমেন্ট এজেন্সি ইমিডিয়েটলি অর্গানাইজ করে আশেপাশের জেলা থেকে, অন্যান্য বিভাগ থেকে, পুলিশ লাইন থেকে তার ফোর্স নিয়ে এসে যেভাবে এটাকে মোকাবেলা করেছে, যে মানুষগুলিকে মানে হত্যার চেষ্টা করা হয়েছে পরিষ্কার, তাদেরকে রেস্কিউ করতে পেরেছে সফলভাবে, সেটা আইনশৃঙ্খলা বাহিনীর ক্রেডিট বলবেন না? অফকোর্স। সুতরাং দুটো বক্তব্যই সঠিক, দুটোই আপনাকে গ্রহণ করতে হবে, উপায় নেই। সত্য বললে যদি অপরাধ হয়ে যায়, যেমন ধরেন ভাই বারবার বলছেন যে সরকারের আরও বেশি সহযোগিতা দেওয়া দরকার ছিল। ভাই আজকে হয়তো ভাইয়ের এই ঘটনার মধ্যে দিয়ে একটা ভুল ভেঙেছে, যে উনি বলছেন যে সবাই ধারণা করতো যে এই পার্টিটার পিছনে সরকারের বিশাল ব্যাকআপ আছে, এখন দেখা গেল নাই, তাই না? তো এখন এই ভুল ভাঙার জন্য হয়তো এরকম ঘটনা করতে হবে না, এটা ধরেন নিরাপত্তা, সরকারের দিক থেকে নিরাপত্তা দেওয়া তো ব্যাকআপ না। হ্যাঁ না, ভাই তো যেটা বলছেন, আমি আপনাকে জাস্ট, আমি নিরাপত্তা দেওয়া ব্যাকআপ না, আমি নিরাপত্তা প্রত্যেকটা মানুষের নাগরিককে নিরাপত্তা দিতে হবে, দেওয়ার নিশ্চিত করতে দায়িত্ব হবে। রাষ্ট্রের, সেটা বলছি। কিন্তু ওই যে আমাদের উপলব্ধির জায়গাগুলিকে কিভাবে জাগ্রত করতে হয়, জাগ্রত করতে হয় একটি স্যাক্রিফাইস দিয়ে। যদি আজকে আপনি গোপালগঞ্জের এই ঘটনাকে ধরেন পর্যাপ্ত তথ্যই থাকতো, পর্যাপ্ত তথ্যের আলোকে ব্যাপক নিরাপত্তার বিধান করতো, তাহলে হয়তো, আমি ভাই বলতে ভাইকে বলছি না, তাইলে হয়তো যে ক্রিটিসাইজ করেন তিনি বলতেন দেখেছেন তো যে সরকার কিভাবে তাদেরকে নিরাপত্তা দিল, কিভাবে সুরক্ষা দিল, সেটাও ক্রিটিসিজমের একটা জায়গা হতে পারত। তারপরেও সেই ক্রিটিসিজম ভালো, কোনো ধরনের সহিংসতার থেকে ওই ক্রিটিসিজমটা উত্তম। এটা বললাম শুধু এই কারণে যে এই গভর্নমেন্টের একটা দুর্বলতা আছে, বড় দুর্বলতা। দুর্বলতার জায়গাটা হচ্ছে গভর্নমেন্ট কোনো কিছু এক্সাজারেট করতে চায় না, আসলে যা ঘটনা তাই। এটা কি দুর্বলতা? এখন এটা একটা দুর্বলতা। এখন এই দুর্বলতাটা সরকার মেনে নেয় কি কারণে? যে এই সরকারের তো নির্বাচন করে পরবর্তীতে নির্বাচিত হওয়ার কোনো খায়েশ নাই। যদি পরবর্তীতে নির্বাচিত হয়ে আবার সরকারে আসার থাকতো, আকাঙ্ক্ষা থাকতো, তখন বা ভোট পাওয়ার আকাঙ্ক্ষা থাকতো, তখন শেখ হাসিনার মতো নানান সূচক বাড়িয়ে দেখাতো। পলিটিশিয়ানদের অনেকেই যেমন নানান কিছু ফুলিয়ে ফাঁপিয়ে বলতে অভ্যস্ত, সেই জায়গাগুলি করতো। এই সরকারের সেরকম ক্যাপাসিটিওয়ালা লোক নাই, এটা একটা বড় দুর্বলতা, এবং সেই উদ্দেশ্যও নাই, সেটা একটা বড় দুর্বলতা। এটাকে এখন যদি আপনি সৎ নিয়তে দেখেন ভালো, যদি দুর্বলতা হিসেবে দেখেন তাহলে দুর্বলতা।